হ্যালো এভরিওয়ান, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি আগের ভিডিওতে আমি ওয়ার্নার্স থিওরি বা ওয়ার্নার্স কোঅর্ডিনেশন থিওরি সম্পর্কে বলেছিলাম। তো এই ভিডিওতে আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রির কিছু বেসিক টার্ম সম্পর্কে জানব। তো প্রথমে আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হলো কোঅর্ডিনেশন এন্টিটি। যদিও এখানে কিছু কিছু টার্ম আমরা আগেই বলেছি, সেই টার্মগুলোকে সম্পর্কেই আমরা বিশদভাবে আলোচনা করবো এখানে। তো প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে কোঅর্ডিনেশন এন্টিটি। তাহলে এই কোঅর্ডিনেশন এন্টিটি বলতে কি বোঝায় সেটা এবার দেখি। যখন কোনো কোঅর্ডিনেশন কম্পাউন্ড ফর্ম হচ্ছে তখন যে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নটা আছে, সেই সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়ন নির্দিষ্ট সংখ্যক তার অপোজিটলি চার্জ আয়ন বা নিউট্রাল মলিকুলের সঙ্গে কোঅর্ডিনেট বন্ডিং এর মাধ্যমে যুক্ত হয়ে যে এন্টিটিটা তৈরি করছে এবং যে এন্টিটিটা সলিড স্টেটে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকুয়াস সলিউশনে নিজস্ব প্রপার্টিটা মেনটেন করতে পারছে বা বজায় রাখতে পারছে, সেই সমস্ত এন্টিটিকে আমরা বলবো কোঅর্ডিনেশন এন্টিটি। তো এই কোঅর্ডিনেশন এন্টিটি কিন্তু তিন রকমের হতে পারে। প্রথমত হচ্ছে ক্যাটায়নিক কোঅর্ডিনেশন এন্টিটি, দ্বিতীয়ত হচ্ছে অ্যানায়নিক, এবং তৃতীয়ত হচ্ছে নিউট্রাল কোঅর্ডিনেশন এন্টিটি। তো ক্যাটায়নিক কোঅর্ডিনেশন এন্টিটির ক্ষেত্রে যেটা দেখা যায়, যেমন আমরা দেখতে পারি Ag NH3 হোল 2 প্লাস, অথবা Cu NH3 হোল 4 2 প্লাস। অর্থাৎ এটাকে ক্যাটায়নিক কখন বলছি, যখন এই যে এন্টিটিটা আছে অর্থাৎ সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়ন কি করছে, তার অপোজিটলি চার্জ বা নিউট্রাল মলিকুলের সঙ্গে যুক্ত হয়ে এমন একটা এন্টিটি তৈরি করছে যে এন্টিটিটা কিন্তু সলিউশনে অ্যাজ ওয়েল অ্যাজ সলিড স্টেটে তাদের নিজস্ব প্রপার্টি, অর্থাৎ এই টোটাল প্রপার্টিটা, এই টোটাল যে কমপ্লেক্স ক্যাটায়নটা আছে তার প্রপার্টিটা বজায় রাখতে পারছে। অর্থাৎ এরা সলিউশনে ডিসোসিয়েট করছে না। যদি ডিসোসিয়েট করে যেত তাহলে কি করতো, এই কমপ্লেক্স ক্যাটায়নের কোনো প্রপার্টি না দেখিয়ে Ag প্লাসের প্রপার্টি দেখাতো এবং NH3 প্রপার্টি দেখাতো, কিন্তু সেটা দেখায় না। তো এইগুলোর ক্ষেত্রে যে এন্টিটিটা, এরা হচ্ছে কোঅর্ডিনেশন এন্টিটি, এবং এই যে কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে যে চার্জটা আছে সেই চার্জের উপর ভিত্তি করেই কিন্তু আমরা এটাকে ভাঙছি ক্যাটায়নিক কোঅর্ডিনেশন এন্টিটি হিসেবে। আবার অ্যানায়নিক এর ক্ষেত্রে যেটা দেখা যায়, এই কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে যে চার্জটা আছে সেটা হবে নেগেটিভলি চার্জ, আর নিউট্রালের ক্ষেত্রে কোনো চার্জ থাকবে না। তো অ্যানায়নিক এর ক্ষেত্রে আমরা বলতে পারি, উদাহরণস্বরূপ বলতে পারি FeCN হোল 6 3 মাইনাস, FeCN হোল 6 2 মাইনাস, অথবা PtCl4 2 মাইনাস ইত্যাদি। আরো অনেক আছে যারা অ্যানায়নিক কোঅর্ডিনেশন এন্টিটির মধ্যে পড়ে। আবার নিউট্রাল কোঅর্ডিনেশন এন্টিটির মধ্যে যেগুলো পড়বে তাদের কোঅর্ডিনেশন স্ফিয়ারের অর্থাৎ এই থার্ড ব্র্যাকেটের বাইরের মাথায় যে চার্জটা থাকবে সেখানে কোনো চার্জ থাকবে না অ্যাকচুয়ালি। তো এখানে কি হবে, যেমন এক্সাম্পল স্বরূপ হতে পারে NiCO হোল 4, এখানে কিন্তু টোটালটা চার্জলেস, নিউট্রাল একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হয়েছে। এছাড়াও হতে পারে PtNH3 হোল 2 Cl2, আরো অনেক আছে এটসেট্রা। এরা কিন্তু নিউট্রাল কোঅর্ডিনেশন এন্টিটির মধ্যে পড়বে, এরা অ্যানায়নিক এর মধ্যে পড়বে এবং এরা ক্যাটায়নিক এর মধ্যে পড়বে। আরো অনেক এক্সাম্পল আছে। তো এখানে দেখা যাচ্ছে নিউট্রাল যে কোঅর্ডিনেশন এন্টিটি আছে সেই কোঅর্ডিনেশন এন্টিটি কিন্তু আগে থেকেই চার্জলেস, তার মানে আলাদাভাবে একে নিউট্রালাইজেশন করতে হচ্ছে না।
কিন্তু এই যে অ্যানায়নিক এবং ক্যাটায়নিক যে এন্টিটি গুলো আছে তাদেরকে চার্জটাকে স্যাটিসফাই করার জন্য এই যে বাইরের চার্জটা এই চার্জটাকে কিন্তু স্যাটিসফাই করার জন্য বাইরে থেকে আমরা আয়ন অ্যাড করব এবং সেই চার্জটাকে আমরা নিউট্রালাইজ করব। তো এখানে যেমন মনোপজিটিভ চার্জ আছে, তাহলে এই মনোপজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ করার জন্য আমি একটা মনোনেগেটিভ চার্জ সেটাকে আমি এখানে অ্যাড করতে পারি, যেমন Cl অ্যাড করতে পারি। Cl মাইনাস, অ্যাকচুয়ালি Cl মাইনাস আছে, তো Cl মাইনাস এবং এইটা এই যে কমপ্লেক্স আয়নটা ক্যাটায়নটা একে অপরের সাথে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে যুক্ত হয়ে একটা নিউট্রাল মলিকিউল তৈরি করবে। আবার এখানে এই +2 চার্জ অর্থাৎ ডাইপজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ করার জন্য আমরা দুটো Cl দিতে পারি, Cl2। ওকে, আবার এই যে নেগেটিভ চার্জটাকে স্যাটিসফাই করার জন্য আমাকে অবশ্যই পজিটিভ চার্জ দিতে হবে। তো এর জন্য আমরা দিতে পারি কি K3, তিনটে K, বা এখানে আমি K3 দিতে পারি। আবার এখানে দুটো নেগেটিভ চার্জকে স্যাটিসফাই করার জন্য আমি দিতে পারি K2, এখানে আমি K2 দিতে পারি। আর অনেক কিছু যে কোনো আমি ক্যাটায়ন ইউজ করতে পারি এক্ষেত্রে, মনোপজিটিভ বা ডাইপজিটিভ। আমাকে ভ্যালেন্সিটা স্যাটিসফাই করতে হবে এবং চার্জটাকে নিউট্রাল করতে হবে, সেই রকম অনুযায়ী আমি ক্যাটায়ন বা অ্যানায়ন ইউজ করব এই ক্যাটায়নিক বা অ্যানায়নিক কমপ্লেক্সের চার্জ নিউট্রালাইজেশনের জন্য। তো এবার যেটা নিয়ে আমরা জানবো সেটা হলো সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়ন। সেন্ট্রাল মেটাল অ্যাটম অথবা আয়ন। তো সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়ন বলতে কি বুঝি? কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরির সময় যে সমস্ত মেটাল অ্যাটম বা আয়ন তার নির্দিষ্ট সংখ্যক তার অপোজিটলি চার্জড আয়ন বা নিউট্রাল মলিকুলের সঙ্গে যুক্ত হয়ে কোঅর্ডিনেশন এন্টিটি তৈরি করে তাদেরকে আমরা বলবো সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়ন। যেমন NiCO4, এর ক্ষেত্রে দেখা যায় এর কোঅর্ডিনেশন স্কয়ারের বাইরে চার্জ হচ্ছে 0, অর্থাৎ এটা নিউট্রাল কমপ্লেক্স। এবং CO অর্থাৎ কার্বন মনোক্সাইড যে লাইগ্যান্ড আছে সেই লাইগ্যান্ডটা কিন্তু কোনো চার্জ কন্ট্রিবিউট করে না, অর্থাৎ এর চার্জ হচ্ছে 0, অর্থাৎ এ হচ্ছে একটা নিউট্রাল লাইগ্যান্ড। তাহলে এখানে Ni আছে 0 স্টেটে, অর্থাৎ এই আয়নিক ফর্মে নেই, অ্যাটমিক ফর্মে আছে। তাহলে এখানে Ni টা হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটম। আবার Cu NH3 2+, এই কোঅর্ডিনেশন, এটা হচ্ছে ক্যাটায়নিক কোঅর্ডিনেশন এন্টিটি এবং NH3 হচ্ছে নিউট্রাল লাইগ্যান্ড, অর্থাৎ এ কোনো চার্জ কন্ট্রিবিউশন থাকবে না। তো এক্ষেত্রে দেখা যাবে সেন্ট্রাল মেটাল যে মেটাল আছে কপার, তার চার্জ হবে +2, অর্থাৎ এ ক্যাটায়নিক স্টেটে থাকবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আয়নিক স্টেটে আছে, সেজন্য এটাকে বলবো আমরা সেন্ট্রাল মেটাল আয়ন। তো এবার যেটা জানবো আমরা সেটা হচ্ছে লাইগ্যান্ড সম্পর্কে, যেটা বাংলায় বলা হয় সংলগ্ন। লাইগ্যান্ড বা লিগ্যান্ড থেকে বাংলায় বলা হয় সংলগ্ন। তো লাইগ্যান্ড বা লিগ্যান্ড বলতে যেটা আমরা বুঝি, কোঅর্ডিনেশন এন্টিটি তৈরির সময় বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরির সময় যে সমস্ত সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নের সঙ্গে যে সমস্ত অপোজিটলি চার্জ আয়ন বা নিউট্রাল মলিকিউল কোঅর্ডিনেট বন্ডিং এর মাধ্যমে যুক্ত হওয়ার ফলে কোঅর্ডিনেশন এন্টিটি তৈরি হয়, তারাই হচ্ছে লাইগ্যান্ড বা লিগ্যান্ড এবং বা সংলগ্ন। অবশ্যই এই লিগ্যান্ড গুলো কি করে না, ওই কোঅর্ডিনেশন এন্টিটি অর্থাৎ ওই সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নটা
সেকেন্ডারি ভ্যালেন্সিটাকে স্যাটিসফাই করে। তো যেমন আমরা দেখতে পারি Cu NH3 হোল 4 2+। তো এই কোঅর্ডিনেশন এন্টিটির ক্ষেত্রে, ক্যাটায়নিক কোঅর্ডিনেশন এন্টিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে চারটে নিউট্রাল অ্যামোনিয়া মলিকিউল এই কপার 2+ আয়নের সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাই করছে এবং এই কোঅর্ডিনেশন এন্টিটিটা তৈরি করছে। তো এখানে লিগ্যান্ড হচ্ছে NH3। আবার যদি আমি ভাবি PT NH3 হোল 2 Cl2, এটা কিন্তু একটা নিউট্রাল কোঅর্ডিনেশন এন্টিটি। তো এখানে লিগ্যান্ড আছে, যেগুলো লিগ্যান্ড যেটা আছে এটা হচ্ছে দুটো NH3 এবং দুটো Cl-, অর্থাৎ এখানে যেটা দেখা যাচ্ছে দুটো নিউট্রাল অ্যামোনিয়া মলিকিউল এবং এখানে Pt2+ যেটা আছে এবং এই সেন্ট্রাল মেটাল আয়নটার অপোজিটলি চার্জ Cl-, দুটো Cl-, তার এই মানে Pt2 এর সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাই করেছে এবং এই কোঅর্ডিনেশন এন্টিটিটা তৈরি করেছে, অর্থাৎ এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা তৈরি করেছে। তাই এরা হচ্ছে লিগ্যান্ড। তো এটা হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড, এটা হচ্ছে অ্যানায়নিক লিগ্যান্ড। তো এখানে আমরা দেখতে পারি মানে এই যে লিগ্যান্ডের ক্ষেত্রে যেটা দেখা যায়, লিগ্যান্ডের মধ্যে এমন একটা স্পেসিফিক অ্যাটম আছে যে অ্যাটমটার ভ্যালেন্স সেলে লোন পেয়ার অফ ইলেকট্রনস থাকে। সেই লোন পেয়ার অফ ইলেকট্রনস কিন্তু ডোনেট করে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নকে, যার মাধ্যমে কোঅর্ডিনেট বন্ড ফর্মেশন হয় এবং বন্ড ফর্মেশনের মাধ্যমে কোঅর্ডিনেশন এন্টিটিও তৈরি হয়। তো এই ধরনের কম্পাউন্ডকে এই ধরনের অ্যাটমগুলোকে আমরা বলবো ডোনার অ্যাটম। যেমন এই লিগ্যান্ডের ক্ষেত্রে NH3 লিগ্যান্ডের ক্ষেত্রে যেটা দেখা যায়, নাইট্রোজেনের একটা লোন পেয়ার থাকে। তো এই লোন পেয়ার ইলেকট্রনই কিন্তু এখানে কপার 2+ কে ডোনেট করেছে। তো এক্ষেত্রে এই NH3 লিগ্যান্ডের ক্ষেত্রে অর্থাৎ অ্যামোনিয়া লিগ্যান্ডের ক্ষেত্রে এর ডোনার অ্যাটম হচ্ছে নাইট্রোজেনটা হচ্ছে ডোনার অ্যাটম। এক্ষেত্রে নাইট্রোজেন ডোনার অ্যাটম, আবার Cl- ও ডোনার। আবার যদি আমি দেখি COH2O হোল 6 Cl2, এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডটার ক্ষেত্রে লিগ্যান্ড হচ্ছে H2O। কেন Cl- হয় কেন? কারণ Cl- সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাই করছে না। তো এই H2O মলিকিউল নিউট্রাল মলিকিউল অক্সিজেনের মাথায় বা অক্সিজেনের ভ্যালেন্স সেলে দুটো লোন পেয়ার ইলেকট্রন থাকে, যে লোন পেয়ার ইলেকট্রন গুলো কোবাল্ট 2+ কে ডোনেট করার মাধ্যমে এরা সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাই করে এবং কোঅর্ডিনেশন এন্টিটি তৈরি করে। তাই এখানে ডোনার অ্যাটম হচ্ছে অক্সিজেন অ্যাটমটা। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার বা লিগেন্সি। এখানে দেখি বোঝা যাচ্ছে লিগ্যান্সি কথা থেকেই বোঝা যাচ্ছে এখানে লিগ্যান্ড বা লাইগ্যান্ড সম্পর্কিত ব্যাপার। তো কোঅর্ডিনেশন নাম্বার বলতে কি বুঝি? তো কোঅর্ডিনেশন এন্টিটি তৈরির সময় বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরির সময় লিগ্যান্ড গুলো সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নের সঙ্গে ঠিক যতগুলো কোঅর্ডিনেট বন্ড তৈরি করে বা লিগ্যান্ডের ডোনার অ্যাটম অর্থাৎ লিগ্যান্ডের
ঠিক লিগ্যান্ড ঠিক যতগুলো লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নকে, সেটাই হচ্ছে তার কোঅর্ডিনেশন নাম্বার। যেমন CO H2O হোল 6 2+। তো এক্ষেত্রে যেটা দেখা যায়, অক্সিজেন কিন্তু কোবাল্ট 2+ কে একটা করে ইলেকট্রন পেয়ার ডোনেট করে, লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করে, দিয়ে এই কোঅর্ডিনেশন এন্টিটিটা তৈরি করে। তৈরি করে 2+, এই কোঅর্ডিনেশন এন্টিটিটা তৈরি করেছে। তো এই ধরনের কোঅর্ডিনেশন এন্টিটি ক্ষেত্রে যেটা দেখা যায়, একটা করে মানে ডোনার অ্যাটম কি করেছে না, কোবাল্ট 2+ আয়নকে আর সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নকে ডোনেট করেছে লোন পেয়ার, এবং একটা করে কোঅর্ডিনেট বন্ড তৈরি করেছে। এখানে দেখা যায় টোটাল 6টা বন্ড তৈরি হয়েছে। অর্থাৎ এই কোঅর্ডিনেশন এন্টিটির ক্ষেত্রে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নের যে কোঅর্ডিনেশন নাম্বার বা লিগ্যান্সি হচ্ছে 6। এবার যদি বলি যে Cu En হোল 2+, এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত? সবাই বলবে যে এই কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 2, কারণ এটা হচ্ছে লিগ্যান্ডের নাম্বার। এখানে En যেটা হচ্ছে সেটা আসলে ইথিলিন ডাইঅ্যামিন এর অ্যাব্রিভিয়েটেড ফর্ম। ইথিলিন ডাইঅ্যামিন এর অ্যাব্রিভিয়েটেড ফর্ম, যার স্ট্রাকচার হচ্ছে এরকম: CH2 CH2 NH2 NH2। এখানে যেটা দেখা যায়, এই একটা লিগ্যান্ডে দুটো ডোনার অ্যাটম আছে, এবং দুটো ডোনার অ্যাটম থেকে এরা সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নকে ডোনেট করতে পারে। তাহলে যে কোনো একটা ইথিলিন ডাইঅ্যামিন মলিকিউল দুটো বন্ড তৈরি করতে পারবে। তাহলে দুটো ইথিলিন ডাইঅ্যামিন মলিকিউল কটা বন্ড তৈরি করতে পারবে? 4টে। তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? 2 নয়, এর হবে 4 কোঅর্ডিনেশন নাম্বার। অর্থাৎ এক্ষেত্রে যেটা দেখা যায়, দুটো ডোনার অ্যাটম থাকার জন্য দুটো কোঅর্ডিনেশন বন্ড তৈরি করতে পারছে কপার 2+ এর সঙ্গে। তো এখানে দুটো টোটাল ইথিলিন ডাইঅ্যামিন লাইগেন্ড থাকার জন্য টোটাল 4টে বন্ড তৈরি করবে, অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার হবে 4। এবং যে সমস্ত ক্ষেত্রে একটা মাত্র ডোনার অ্যাটম থাকবে, তাদের ক্ষেত্রে লাইগ্যান্ডের সংখ্যা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার বা লিগ্যান্সি। তো এবার যেটা দেখব, কোঅর্ডিনেশন স্ফিয়ার। কোঅর্ডিনেশন স্ফিয়ার বলতে আমরা কি বুঝি? কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরির সময় সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়ন সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাই করছে এমন লাইগ্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যে পার্ট বা অংশটা তৈরি করে, সেটাকে আমরা বলবো কোঅর্ডিনেশন স্ফিয়ার। যেমন আমি এই কমপ্লেক্সটা দেখি, COH2 হোল 6 Cl2। তো এখানে দেখা যাচ্ছে এই সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাই করছে H2 মলিকিউল, এইগুলো হচ্ছে লাইগ্যান্ড, এবং সেন্ট্রাল মেটাল অ্যাটম হচ্ছে আয়ন হচ্ছে CO2+। তো এখানে যে কোঅর্ডিনেশন এন্টিটিটা তৈরি হয়েছে, সেখানে H2 লাইগ্যান্ডটা অক্সিজেন ডোনার অ্যাটম থেকে কোবাল্টে 2+ এ ইলেকট্রন পেয়ার ডোনেশন হয়েছে, এবং কোঅর্ডিনেশন বন্ড বা কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়েছে, এবং এই কোঅর্ডিনেশন এন্টিটি তৈরি হয়েছে, এবং এখানে H2 সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাই করছে। তো কোঅর্ডিনেশন স্ফিয়ার হচ্ছে এই পার্টটা, অর্থাৎ থার্ড ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা আছে সেটা হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ার। এই কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে থাকা
যে পার্টটা অর্থাৎ লিগ্যান্ড এবং যে সেন্ট্রাল মেটাল অ্যাটম তাদের মধ্যে যে লিঙ্ক অর্থাৎ কোঅর্ডিনেট বন্ডিং গুলো কিন্তু সলিউশনে ডিসোসিয়েট করবে না। অর্থাৎ সলিউশনে অর্থাৎ যদি আমি সলিউশন করি তাহলে লেখা হবে COH2O6 2 প্লাস 2Cl মাইনাস। অর্থাৎ সলিউশনে আমরা Cl মাইনাস এর প্রপার্টি দেখতে পাবো এবং এই কমপ্লেক্স ক্যাটায়নটার প্রপার্টি দেখতে পাবো। সেক্ষেত্রে কিন্তু আমি কোনো CO2 প্লাস আয়ন H2O এর কোনো প্রপার্টি দেখতে পাবো না। তো এক্ষেত্রে বলা যায় যে যেহেতু এখানে কোনো আলাদাভাবে CO2 প্লাস বা H2O এর কোনো প্রপার্টি পাওয়া যাচ্ছে না, তাই এই কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যেকার যে অংশটা সেটা হচ্ছে নন আয়নাইজেবল। অর্থাৎ এটাকে কোঅর্ডিনেশন স্ফিয়ারটাকে আমরা নন আয়নাইজেবল স্ফিয়ারও বলি। আচ্ছা, এবং এবার কোঅর্ডিনেশন স্ফিয়ারের কথা এলে বা নন আয়নাইজেবল স্ফিয়ারের কথা এলে আরেকটা আছে সেটা হলো আয়নাইজেশন স্ফিয়ার। সেই আয়নাইজেশন স্ফিয়ারটা কি সেটা এবার দেখব। অ্যাকচুয়ালি আয়নাইজেশন স্ফিয়ার বলতে যেটা বোঝায় সেটা দেখব। তো মেইনলি ক্যাটায়নিক বা অ্যানায়নিক কোঅর্ডিনেশন এন্টিটির চার্জ নিউট্রালাইজেশনের জন্য কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে যে অপোজিটলি চার্জ আয়নগুলো যে স্ফিয়ারে বা যে অংশে থাকে সেটাকে আমরা বলবো আয়নাইজেশন স্ফিয়ার। যেমন হচ্ছে আমি আগের এক্সাম্পলটাই দিই, COH2O6 এটা হচ্ছে ক্যাটায়নিক কোঅর্ডিনেশন এন্টিটি। তো এর +2 চার্জ আছে এই এন্টিটিটার। এই চার্জটা নিউট্রালাইজেশনের জন্য আমাদেরকে কি করতে হবে, দুটো অ্যানায়নিক লাইন মানে মোনো নেগেটিভ অ্যানায়নিক লাইন লাগাতে হতে পারে, অথবা আমি সেই হিসেবে আমি দুটো Cl লাগাতে পারি, অথবা আমি কি করতে পারি সালফেট আয়ন অর্থাৎ SO4 2- লাগাতে পারি। তো এই যে স্ফিয়ারে এই আয়নগুলো আছে সেই স্ফিয়ারটাকে আমরা বলবো আয়নাইজেশন স্ফিয়ার। কেন আয়নাইজেশন স্ফিয়ার বলছি? কারণ এটাকে যদি আমি সলিউশনে দিয়ে দিই তাহলে দেখা যাবে এই পার্টটা অর্থাৎ আয়নাইজেশন স্ফিয়ারে থাকা আয়নগুলো কিন্তু ডিসোসিয়েট করে যায় এবং ডিসোসিয়েট করে সলিউশনে চলে যায় এবং এর সলিউশনে আমি এদের প্রপার্টিটা দেখতে পাই আলাদাভাবে। তো এরা ডিসোসিয়েট করবে কিরকম ভাবে, H2O6 এই কমপ্লেক্স ক্যাটায়নটা প্লাস 2Cl মাইনাস অথবা সালফেট 2- এরকম ভাবে ডিসোসিয়েট করবে এবং সলিউশনে এদের প্রপার্টি আমরা কিন্তু আলাদাভাবে দেখতে পাবো। তো এই হলো কোঅর্ডিনেশন আয়নাইজেশন স্ফিয়ার। অর্থাৎ এই স্ফিয়ারে থাকা আয়নগুলো কি হচ্ছে ডিসোসিয়েট করে যাচ্ছে বা আয়নাইজ করে যাচ্ছে সলিউশনে, তাই এখানে এই স্ফিয়ারটাকে বলছি আয়নাইজেশন স্ফিয়ার। এই যে আয়নাইজেশন স্ফিয়ারে যে সমস্ত আয়নগুলো আছে অর্থাৎ এখানে Cl- বা SO4 2- আছে সেটাকে আমরা বলবো কাউন্টার আয়ন। এটা হচ্ছে কাউন্টার আয়ন। অর্থাৎ এখানে এই কমপ্লেক্সটার ক্ষেত্রে হতে পারে কি কাউন্টার আয়ন Cl- অথবা SO4 2- দুটো Cl- আছে। আবার আরো আমি কমপ্লেক্স দেখাই যেখানে আমরা কাউন্টার আয়ন চুজ করব, দেখবো কোনগুলো কাউন্টার আয়ন। এটা হচ্ছে K3FeCN6। তো এই যে কমপ্লেক্সটা আছে এই কমপ্লেক্সটার ক্ষেত্রে এই পার্টটা হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ার বা নন আয়নাইজেবল স্ফিয়ার। এটা হচ্ছে আয়নাইজেশন স্ফিয়ার, এর বাইরের অংশে যেটা থাকে সেটা হচ্ছে আয়নাইজেশন স্ফিয়ার। এই যে আয়নগুলো আছে অর্থাৎ 3টে K+ আয়ন এরা হচ্ছে কাউন্টার আয়ন। অর্থাৎ আয়নাইজেশন স্ফিয়ারে যে সমস্ত আয়নগুলো থাকে অর্থাৎ কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে যে স্ফিয়ার অর্থাৎ আয়নাইজেশন স্ফিয়ার
সেখানে যে আয়নগুলো থাকে সেগুলি হচ্ছে কাউন্টার আয়ন। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল আয়ন। তো অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়ন বলতে যেটা বুঝি, কোঅর্ডিনেশন এন্টিটির মধ্যে থাকা ওই লাইগ্যান্ড গুলোকে যদি আমি তাদের যে ইলেকট্রন পেয়ার ডোনেট করেছে সেই ইলেকট্রন পেয়ার শুদ্ধ বাইরে বার করে দিই, তাহলে ওই সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নটার উপর যে চার্জটা এক্সিস্ট করবে সেটাই হচ্ছে তার অক্সিডেশন নাম্বার। যেমন CO H2O whole 6 Cl2, এই কমপ্লেক্সটার ক্ষেত্রে যদি দেখি সলিউশনে দিয়ে দিই তাহলে হয়ে যাবে কি CO H2O whole 6 2 প্লাস এটা কোঅর্ডিনেশন এন্টিটি প্লাস 2Cl মাইনাস। এই কোঅর্ডিনেশন এন্টিটির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে CO সেন্ট্রাল মেটাল আয়ন, এবং এখানে যেটা দেখা যাচ্ছে H2O যারা হচ্ছে নিউট্রাল লাইগ্যান্ড। এখন যদি আমি দেখি অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে চাই এই কোঅর্ডিনেশন স্ফিয়ারের সেন্ট্রাল মেটাল আয়নের, সেক্ষেত্রে দেখবো যদি আমি শিওর অক্সিডেশন নাম্বার দেখতে চাই সেক্ষেত্রে দেখবো কি X ধরবো অক্সিডেশন নাম্বার, এবং এই হচ্ছে নিউট্রাল মলিকিউল। তো নিউট্রাল মলিকিউলের ক্ষেত্রে কি দেখা যায়, এর কোনো চার্জ কন্ট্রিবিউশন নেই, তার মানে 6টা H2 মলিকিউল 0 চার্জ কন্ট্রিবিউশন দেবে। এটা সমান কি হবে এই +2 চার্জ, তার মানে কি হচ্ছে X = +2, অর্থাৎ এখানে কোবাল্ট +2 চার্জে আছে। অনেক মানে কোবাল্টের অক্সিডেশন স্টেট হচ্ছে বা অক্সিডেশন নাম্বার হচ্ছে +2। তো অনেক সময় এইভাবে লেখা হয়, কমপ্লেক্সটা লিখে 2 এরকম লেখা হয়। এক্ষেত্রে এই কমপ্লেক্সটা লিখে এরকম এর মাথায় রোমান অর্বে 2 দেওয়া হয়, তার মানে বুঝতে হবে এই কমপ্লেক্সটায় কোবাল্ট +2 অক্সিডেশন স্টেটে আছে। আবার যদি দেখি PT NH3 2Cl2, এই কোঅর্ডিনেশন এন্টিটির ক্ষেত্রে PT এর অক্সিডেশন নাম্বার কত হবে, সেক্ষেত্রে আমি ধরলাম X। এখানে এটা কিন্তু নিউট্রাল কোঅর্ডিনেশন এন্টিটি, তো এখানে PT এর অক্সিডেশন নাম্বার X ধরলাম। NH3 হচ্ছে নিউট্রাল লাইগ্যান্ড, তার মানে কোনো চার্জ কন্ট্রিবিউশন নাই, 2 × 0 প্লাস এখানে Cl দুটো আছে এবং প্রত্যেকটা Cl -1 করে চার্জ কন্ট্রিবিউট করবে, তাহলে 2 × -1 = টোটাল চার্জ কত 0, তার মানে X হয়ে যাচ্ছে কত +2, তার মানে এখানে PT +2 স্টেটে আছে, অর্থাৎ এর অক্সিডেশন নাম্বার হচ্ছে +2। এইরকম ভাবে লেখা হয় কমপ্লেক্সের উপর রোমান হরফ দিয়ে। তো এবার যেটা করব, চার্জ of the coordination entity, অর্থাৎ কোঅর্ডিনেশন এন্টিটির চার্জ কত হবে সেটা আমরা দেখব। তো কোঅর্ডিনেশন এন্টিটির চার্জ কিন্তু 0 হতে পারে, অর্থাৎ কোঅর্ডিনেশন এন্টিটিটা নিউট্রাল হতে পারে, প্লাস হতে পারে এবং নেগেটিভও হতে পারে। যদি প্লাস আসে তাহলে বলবো ক্যাটায়নিক কোঅর্ডিনেশন এন্টিটি, নেগেটিভ হলে অ্যানায়নিক কোঅর্ডিনেশন এন্টিটি এবং 0 হলে নিউট্রাল কোঅর্ডিনেশন এন্টিটি। তো এখানে চার্জ অফ দ্য কোঅর্ডিনেশন এন্টিটি বলতে যেটা বোঝায় সেন্ট্রাল মেটাল আয়নের চার্জ প্লাস যে লিগ্যান্ড গুলো আছে তাদের চার্জ অফ লিগ্যান্ড। ওকে, তো চার্জ অফ সেন্ট্রাল
metal ion and charge of ligand. তো আমরা যদি দেখি Pt NH3 whole to Cl2, এর ক্ষেত্রে কি Pt2 প্লাস আছে, অর্থাৎ এখানে Pt এর যে কোঅর্ডিনেশন এন্টিটিটার চার্জ কত হবে দেখবো। তো Pt +2 স্টেটে আছে, মানে +2 প্লাস দুটো NH3, এ তো নিউট্রাল লাইগ্যান্ড, সেজন্য 0 করে ডোনেট করবে, মানে 2 × 0, তাহলে চার্জ অফ কোঅর্ডিনেশন এন্টিটি। তো এখানে যেটা দেখা যাবে +2 হচ্ছে পিটির জন্য +2, আর 0 হচ্ছে অ্যামোনিয়ার জন্য, আর -1 করে হচ্ছে সিএল এর জন্য, মানে -1 × 2, তাহলে কত হচ্ছে +2 + 0 - 2 সমান হচ্ছে 0। তাহলে এই কোঅর্ডিনেশন এন্টিটিটার চার্জ কত 0, অর্থাৎ এটা হচ্ছে নিউট্রাল কোঅর্ডিনেশন এন্টিটি। আবার একই রকম ভাবে বার করে যদি দেখা যায় যে কোন কোঅর্ডিনেশন এন্টিটির চার্জ হচ্ছে প্লাস, তখন সেটা হয়ে যাবে ক্যাটায়নিক কোঅর্ডিনেশন এন্টিটি, আর যদি মাইনাস হয় তাহলে অ্যানায়নিক কোঅর্ডিনেশন এন্টিটি। এবং সেটাকে, সেই চার্জটাকে নিউট্রালাইজেশনের জন্যই কিন্তু কাউন্টার আয়ন আসবে এবং আয়নাইজেশন স্ফিয়ারে বসবে, এবং আয়নাইজেশন স্ফিয়ারে বসার ফলে চার্জ নিউট্রালাইজেশন হবে। তো এবার যেটা আমরা করব হোমোলেকট্রিক কমপ্লেক্স এবং হেটারোলেকট্রিক কমপ্লেক্স। হোমোলেকট্রিক and heteroleptic complex। প্রথমে যেটা করবো সেটা হচ্ছে হোমোলেকট্রিক কমপ্লেক্স। তো কিছু কিছু ক্ষেত্রে যখন কোঅর্ডিনেশন কমপ্লেক্স তৈরি হয়, দেখা যায় যে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়ন একই প্রকারের বা একই ধরনের বা একই প্রকারের লাইগ্যান্ডের সঙ্গে যুক্ত হচ্ছে কোঅর্ডিনেশন বন্ডিং এর মাধ্যমে, এবং কি দেখা যাচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ার বা কোঅর্ডিনেশন এন্ট্রি তৈরি করছে। তাদেরকে আমরা বলবো হোমোলেকট্রিক কমপ্লেক্স। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নটা ডিফারেন্ট টাইপের লাইগ্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাই করছে এবং কোঅর্ডিনেশন এন্টিটি তৈরি করছে। তাদেরকে আমরা বলবো হেটারোলেপটিক কমপ্লেক্স। হোমোলেপটিক কমপ্লেক্স তাহলে উদাহরণ আমি দেখা যাক CuNH3 4 2+। এখানে কি দেখা যাচ্ছে Cu2+ সেন্ট্রাল মেটাল আয়নটা চারটে একই প্রকারের লাইগ্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছে, দিয়ে এই কোঅর্ডিনেশন এন্ট্রিটা তৈরি করেছে। তো এটা হচ্ছে হোমোলেপটিক কমপ্লেক্স, অর্থাৎ যে লাইগ্যান্ড গুলো আছে তারা কিন্তু একই প্রকারের হতে হবে। আবার যেমন COH2O6 2+, এই কোঅর্ডিনেশন এন্টিটির ক্ষেত্রেও দেখা যাচ্ছে সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাই করছে 6টা H2O মলিকিউল, অর্থাৎ একই প্রকারের লাইগ্যান্ড কিন্তু এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে বা আয়নের সঙ্গে যুক্ত হয়েছে, দিয়ে এই কোঅর্ডিনেশন এন্ট্রিটা তৈরি করেছে। তাই এটাকে বলবো, এই সমস্ত কমপ্লেক্সকে বলবো হোমোলেপটিক কমপ্লেক্স। আর হেটারোলেপটিক কমপ্লেক্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেমন एग्जांपल দিয়ে যদি দেখি Pt NH3 whole to Cl2, এক্ষেত্রে দেখা যাচ্ছে সেন্ট্রাল মেটাল আয়ন Pt2+ অবস্থায় আছে। Pt2 দেখা যাচ্ছে একই প্রকার লাইগ্যান্ডের সঙ্গে কিন্তু যুক্ত হয়নি, দু ধরনের লাইগ্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছে। এক হচ্ছে অ্যামোনিয়া আর দুই হচ্ছে ক্লোরাইড মাইনাস Cl মাইনাস। তো দেখা যায় ডিফারেন্ট টাইপস অফ লাইগ্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে কোঅর্ডিনেশন এন্টিটি তৈরি করেছে। তো এই ধরনের কমপ্লেক্সকে আমরা বলবো হেটারোলেপটিক কমপ্লেক্স। আরো বলা যায় CONH3 Cl2 প্লাস। তো এইটাও বলা যায় যে প্লাস হবে না, আচ্ছা ঠিক আছে। তো এটাও বলা যায় যে হেটারোলেপটিক কমপ্লেক্সের মধ্যে পড়বে, কারণ কি চারটে অ্যামোনিয়া এবং দুটো Cl- লাইগ্যান্ড কিন্তু এখানে
সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাই করছে, দিয়ে এই কোঅর্ডিনেশন এন্টিটি তৈরি করছে, তাহলে এটা হেটারোলেপটিক কমপ্লেক্সের মধ্যে পড়বে। তো এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে কোঅর্ডিনেশন পলিহেড্রন। কোঅর্ডিনেশন পলিহেড্রন। কোঅর্ডিনেশন পলিহেড্রন বলতে আমরা কি বুঝি? তো কোঅর্ডিনেশন এন্টিটি তৈরি করার সময় যেটা দেখা যায় সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নের সঙ্গে লাইগ্যান্ড গুলো যুক্ত হয়েছে। তো এই লাইগ্যান্ড গুলো যদি আমি 3 ডাইমেনশনাল স্ট্রাকচারের কথা ভাবি তাহলে দেখতে পাবো যে এই লাইগ্যান্ড গুলো তাদের কোঅর্ডিনেশন মানে সেন্ট্রাল মেটাল অ্যাটমটার সঙ্গে কোঅর্ডিনেশন নাম্বার অনুযায়ী নির্দিষ্ট ডিরেকশনে বা দিকে কি হয়েছে, প্রসারিত হয়েছে, এবং প্রসারিত হওয়ার ফলে একটা নির্দিষ্ট স্ট্রাকচার অ্যাডপ্ট করছে। তো এই স্ট্রাকচারটাকে আমরা বলবো কোঅর্ডিনেশন পলিহেড্রন। যেমন যদি কোনো সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নের কোঅর্ডিনেশন নাম্বার হয় 4, সেক্ষেত্রে কি হবে, 4 কোঅর্ডিনেশন যুক্ত সেন্ট্রাল মেটাল আয়নের ক্ষেত্রে দেখা যায় 2 ধরনের 3 ডাইমেনশনাল স্ট্রাকচার অ্যাডপ্ট করতে পারে। এক হচ্ছে চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল, যেমন মেটাল আয়নটা লিগ্যান্ড এইরকম ভাবে থাকতে পারে, এটাকে বলা হয় টেট্রাহেড্রাল স্ট্রাকচার। বা চতুস্তলকীয়, এটা হতে পারে, অথবা এরকম হতে পারে, এটাকে বলা হয় স্কোয়ার প্ল্যানার। এই স্কোয়ার প্ল্যানার অ্যারেঞ্জমেন্টে থাকতে পারে, এটাকে বলা হয় সমতলিক বর্গাকার। আবার যদি কোঅর্ডিনেশন নাম্বার 5 হয়, অর্থাৎ 5টা বন্ড তৈরি করে লাইগ্যান্ডের সঙ্গে, আমি ধরছি এখানে মনোডেন্টাল লাইগ্যান্ড, অর্থাৎ লাইগ্যান্ডে একটাই ডোনার অ্যাটম আছে, সেক্ষেত্রে আমি 5টা যদি করে তাহলে 2 ধরনের 3 ডাইমেনশনাল স্ট্রাকচার অ্যাডপ্ট করতে পারে। প্রথমত হচ্ছে এই ধরনের, এটাকে বলবো ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় বা ট্রাইগোনাল বাইপিরামিড। ট্রাইগোনাল বাইপিরামিড বা ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় স্ট্রাকচার। ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় স্ট্রাকচার হচ্ছে এইটা। আর একটা স্ট্রাকচার অ্যাডপ্ট করতে পারে যেটার এই হচ্ছে এইটা হচ্ছে স্কোয়ার পিরামিডাল স্ট্রাকচার। কারণ এখানে একটা স্কোয়ার বেস আছে এবং একটা পিরামিড ফর্ম করছে, তাই এটা হচ্ছে স্কোয়ার পিরামিডাল। এটা যেমন একটা ত্রিকোণ আছে এবং দেখা যাচ্ছে দুদিক থেকে পিরামিড তৈরি করেছে, তাই এটা ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় বা ট্রাইগোনাল বাইপিরামিডাল। আবার যদি কোঅর্ডিনেশন নাম্বার 6 হয়, সেক্ষেত্রে যে স্ট্রাকচার অ্যাডপ্ট করতে পারে বা যে কোঅর্ডিনেশন পলিহেড্রনটা দেখা যায় সেটাকে আমরা বলবো অক্টাহেড্রন। এই ধরনের
এটা হচ্ছে একটা অক্টাহেড্রাল স্ট্রাকচার। তো এটা 6 কোঅর্ডিনেশন নাম্বার যুক্ত মলিকিউল গুলো এরকম অক্টাহেড্রাল স্ট্রাকচার তৈরি করে। রয়েছে অক্টাহেড্রাল স্ট্রাকচার। তো এই গেল আমাদের কোঅর্ডিনেশন পলিহেড্রাল। এবার আরেকটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে ইমপারফেক্ট কমপ্লেক্স এবং পারফেক্ট কমপ্লেক্স। ইমপারফেক্ট and perfect complex। বা খুঁত বিশিষ্ট বা অসম্পূর্ণ কমপ্লেক্স এবং খুঁতবিহীন বা নিখুঁত এবং সম্পূর্ণ কমপ্লেক্স। সম্পূর্ণ এটা হচ্ছে অসম্পূর্ণ। তো কেন এরকম সেটা দেখব। কিছু কিছু কমপ্লেক্স আছে যাদের ক্ষেত্রে কোঅর্ডিনেশন এন্টিটিটা কিন্তু স্টেবল নয়, সেই কোঅর্ডিনেশন এন্টিটিটাও কিন্তু সলিউশনে ডিসোসিয়েট করে যায় এবং ডিসোসিয়েট করার ফলে তাদের যে রেসপেক্টিভ আয়ন্স গুলো তাদের প্রপার্টি শো করে। ওই যে কমপ্লেক্স এন্টিটিটা তৈরি হয়েছিল বা কমপ্লেক্স ক্যাটায়ন বা অ্যানায়নটা তৈরি হয়েছিল তার কোনো নিজস্ব প্রপার্টি থাকে না, তাদের কনস্টিটিউয়েন্ট যে অ্যাটমগুলো আছে বা আয়নগুলো আছে সেই আয়নগুলোর প্রপার্টি শো করে। অর্থাৎ অ্যাকচুয়ালি বলতে গেলে ইমপারফেক্ট কমপ্লেক্স হচ্ছে যে সমস্ত কমপ্লেক্সের কোঅর্ডিনেশন এন্টিটিটা স্টেবল নয়, সলিউশনে ডিসোসিয়েট করে দেয়। আর যে সমস্ত কমপ্লেক্সের ক্ষেত্রে কোঅর্ডিনেশন এন্টিটিটা সলিউশনের স্টেবল এবং নিজস্ব প্রপার্টি সবসময় বজায় থাকে তাদেরকে আমরা বলবো পারফেক্ট কমপ্লেক্স বা সম্পূর্ণ কমপ্লেক্স বা খুঁতবিহীন কমপ্লেক্স। দেখবো এক্সাম্পল নেব। যদি আমরা ক্যাডমিয়াম সায়ানাইডের সঙ্গে পটাশিয়াম সায়ানাইড মেশাই তাহলে দেখব এই কমপ্লেক্সটা তৈরি হয়। এই কমপ্লেক্সটা তৈরি হয় K2CdCN4 পটাশিয়াম ক্যাডমিয়াম সায়ানাইড। তো এটাকে যদি আমি সলিউশনে ডিসলভ করি তাহলে হিসেব মতো আমার পাওয়ার কথা 2K প্লাস CdCN4 2 মাইনাস পাওয়া যায়। এখন যদি এই সলিউশনে আমি H2S পাস করি তাহলে দেখা যায় একটা ইয়েলো প্রেসিপিটেট পড়ছে, যে প্রেসিপিটেটটা হচ্ছে CdS এর প্রেসিপিটেট। তার মানে CdS এর প্রেসিপিটেট যদি এখানে পড়তে হয় H2S এর S2 এর সঙ্গে Cd2 যুক্ত হয়ে CdS তৈরি করেছে, অর্থাৎ এখানে Cd2 কে ফ্রি অবস্থায় থাকতে হবে। ফ্রি অবস্থায় থাকতে গেলে এই CnCN4 2 যে আয়নটা আছে সেটা ভেঙে যেতে হবে Cd2 এ এবং 4Cn এ। তাহলে যেহেতু আমরা এই CdS এর ইয়েলো প্রেসিপিটেট পাই তাহলে বলতে পারি যে সলিউশনে অবশ্যই Cd2 ফ্রি অবস্থায় আছে। অর্থাৎ এই যে কোঅর্ডিনেশন এন্টিটিটা, এই কোঅর্ডিনেশন এন্টিটিটার কিন্তু স্টেবিলিটি নেই, কারণ Cd2 এবং 4Cn এ ভেঙে যাচ্ছে এবং এই Cd2 আয়নটা দেখা যাচ্ছে H2S পাস করলে এখান থেকে S2 নিয়ে সালফাইড আয়ন নিয়ে CdS এর প্রেসিপিটেট ফেলছে। অর্থাৎ এই যে কমপ্লেক্সটা হিসেব মতো কিন্তু কোঅর্ডিনেশন এন্টিটি কখনোই ডিসোসিয়েট করার কথা ছিল না, কিন্তু এখানে পড়ে যাচ্ছে, তাই এই কমপ্লেক্সটা হয়ে যাচ্ছে ইমপারফেক্ট কমপ্লেক্স বা খুঁত বিশিষ্ট কমপ্লেক্স বা অসম্পূর্ণ কমপ্লেক্স। এবার আমি যদি এই কমপ্লেক্সটা দেখি, K3CuCN4 এইটা। তো এই কমপ্লেক্সটা যদি আমি জলে ডিসলভ করি তাহলে দেখা যায় 3K
প্লাস CuCN হোল 4 3 মাইনাস এই কমপ্লেক্স এই মানে অ্যানায়নিক কোঅর্ডিনেশন এন্টিটিটা তৈরি হয়। তো এখন এই সলিউশনের মধ্যে দিয়ে যদি আমি H2S পাস করি তাহলে কিন্তু কোনো কিছুর প্রেসিপিটেট পড়ে না, কোনো কিছু মানে কোনো রিয়াকশন ঘটে না। তার মানে আমরা বলতে পারি যদি এখানে ফ্রি অবস্থায় থাকতো Cu2+, তাহলে কি হতো, Cu2+ এর সঙ্গে এখানে সালফাইড হাইড্রোজেন সালফাইডের সালফাইড আয়ন এসে Cu এর ব্ল্যাক প্রেসিপিটেট ফেলতো, কিন্তু সেইটা ব্ল্যাক প্রেসিপিটেটটা যেহেতু আসছে না বা সলিউশনের কোনো ব্ল্যাক প্রেসিপিটেট পড়ছে না CuS এর, তাই আমরা বলতে পারি যে এই কমপ্লেক্সটার ক্ষেত্রে কিন্তু কোনো Cu2+ আয়ন জেনারেট করছে না সলিউশনে, অর্থাৎ এই কোঅর্ডিনেশন এন্টিটিটা ডিসোসিয়েট করছে না, অর্থাৎ এই কোঅর্ডিনেশন এন্টিটিটা কিন্তু স্টেবল, অত্যন্ত স্টেবল। তো এই যে কোঅর্ডিনেশন এন্টিটিটা কিন্তু খুঁতবিহীন বা নিখুঁত কমপ্লেক্স বা সম্পূর্ণ কমপ্লেক্স বা পারফেক্ট কমপ্লেক্স। তো এই গেল কোঅর্ডিনেশন কেমিস্ট্রির বিভিন্ন বেসিক টার্মস। আশা করছি এই ভিডিওতে যে সমস্ত বেসিক টার্ম নিয়ে আলোচনা করলাম সব বোঝা গেল। তো নেক্সট ভিডিওতে আমরা লিগ্যান্ডের ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো।